নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতো একটা অকেজো অপদার্থ লোককে যে কারো কোনো প্রয়োজন হতে পারে এ আমি অসম্ভব বলে একেবারে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। আমার পক্ষে এই স্বপ্ন দেখাও যে পাগলামি ছিল বিজয়া। নলিনীর সঙ্গে এতক্ষণ আমার এই কথাই হচ্ছিল, সে সমস্তই জানত, কিন্তু সে জানত যে নরেনই মনে মনে তোমাকে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দত্তা। বন্ধুরা, গত কয়েকদিনে আমি আপনাদের উপন্যাসটির প্রথম 6টি পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ পড়ব উপন্যাসটির 7ম তথা অন্তিম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি আজ প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা 7ম তথা অন্তিম পর্ব। বিকেল বেলায় আজ অনেক দিন পরে বিজয়া কানাই সিংকে সঙ্গে লইয়া নদীর তীরে বেড়াইতে বাহির হইয়াছিল। হঠাৎ দয়াল আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি মা। বিজয়া আশ্চর্য হইয়া কারণ জিজ্ঞাসা করায় তিনি কহিলেন, আর তো দেরি নেই মা, নিমন্ত্রণ পত্র ছাপাতে হবে, তোমার বন্ধু বান্ধবদের সমাদরের সঙ্গে আনবার চেষ্টা করতে হবে, তো তাই তাদের সব নাম ধাম একটু জানতে পারলে। বিজয়া শক্ত হইয়া জিজ্ঞাসা করিল, নিমন্ত্রণ পত্র বোধহয় আমার নামেই ছাপানো হবে না? এ বিবাহ যে সুখের নয় দয়াল তাহা মনে মনে জানিতেন। সংকুচিত হইয়া তিনি কহিলেন, না না মা, তোমার নামে কেন হবে? রাসবিহারী বাবু যখন বরকন্যা উভয়েরই অভিভাবক, তখন তার নামেই নিমন্ত্রণ পত্র করা হবে এই স্থির হয়েছে। বিজয়া কহিল, স্থির কি তিনিই করেছেন? দয়াল ঘাড় নাড়িয়া কহিলেন, হ্যাঁ মা, তিনিই করেছেন বই কি। বিজয়া কহিল, তবে এও তিনি স্থির করুন, আমার বন্ধু বান্ধব কেউ নেই। দয়াল ইহার কোনো উত্তর দিতে পারিলেন না। চলিতে চলিতে কথা হইতেছিল। বিজয়া সহসা প্রশ্ন করিয়া বসিল, যে চিঠিগুলি আপনি নরেনবাবুকে দিয়েছিলেন সে কি আপনি নিজে পড়েছিলেন? দয়াল বলিলেন, না মা, পরের চিঠি আমি কেন পড়ব? নরেনের পিতার নাম দেখেই আমি বুঝেছিলাম যে যখন তার জিনিস তখন তার ছেলের হাতেই দেওয়া উচিত। একবার মনে হয়েছিল বটে যে তোমাকে জিজ্ঞাসা করব, কিন্তু কেন মা, কোনো দোষ হয়েছে কি? বৃদ্ধকে লজ্জা পাইতে দেখিয়া বিজয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, তার বাবার জিনিস তাকে দিয়েছেন, এ তো আপনি ঠিকই করেছেন। আচ্ছা, তিনি কি এ সম্বন্ধে আপনাকে কিছুই বলেননি? দয়াল বলিলেন, না তো, কোনো কথাই না, কিন্তু কিছু জানবার থাকলে তাকে জিজ্ঞাসা করে আমি কালই তোমাকে বলতে পারি। বিজয়া বিস্মিত হইয়া কহিল, কালই বলতে পারবেন কেমন করে? দয়াল কহিলেন, তা বোধহয় পারি মা, আজকাল তিনি প্রায় প্রত্যহই আমাদের ওখানে আসেন কি না। বিজয়া শঙ্কিত হইয়া কহিল, ও, আপনার স্ত্রীর অসুখ আবার বেড়েছে না? কই, আপনি সে কথা আমাকে তো বলেননি। দয়াল আবার একটু হাসিলেন, বলিলেন,
না না মা, এখন তিনি বেশ ভালোই আছেন। নরেনের চিকিৎসা আর ভগবানের দয়া বলিয়া তিনি হাত জোর করিয়া তার উদ্দেশ্যে প্রণাম করিলেন। বিজয়ার বিশ্বাসের অবধি রহিল না। সে দয়ালের মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, তবে তাকে প্রত্যহ এখানে আসতে হয় কেন? দয়াল প্রসন্ন মুখে কহিতে লাগিলেন, আবশ্যক না থাকলেও জন্মভূমির মায়াকে আর সহজে কাটে মা। তাছাড়া আজকাল নরেনের কাজকর্ম কম, সেখানে বন্ধু বান্ধব তো বিশেষ কেউ নেই, তাই সন্ধ্যাবেলাটা একরকম এখানেই কাটিয়ে যান। আর বিশেষত আমার স্ত্রী তো তাকে একেবারে ছেলের মতোই ভালোবাসেন। সে একরকম তার ভালোবাসার ছেলেও বটে। কিন্তু কথায় কথায় যদি এত দূরে এসেই পড়লে মা, তো আমি বলি কি, একবার চলো না কেন তোমার এ বাড়িতে? হ্যাঁ? বিজয়া কহিল, আচ্ছা চলুন বলিয়া বিজয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তো এত নির্মল, এমন স্বভাবত ভদ্রলোক আমার এতটা বয়সে কখনো দেখতে পাইনি মা। নলিনীর ইচ্ছে সে এবার বিএ পাশ করে ডাক্তারি পড়ে। এ বিষয়ে তাকে কত উৎসাহ, কত সাহায্য যে তিনি করেন তার কোনো সীমা নেই। বিজয়া চমকিয়া উঠিল। কলিকাতা হইতে প্রত্যহ এত দূরে আসিয়া সন্ধ্যা অতিবাহিত করিবার এই সন্দেহটাই এতক্ষণ তাহার বুকের ভিতরে বিষের মতো ফেনাইয়া উঠিতেছিল। দয়াল ফিরিয়া চাহিয়া স্নেহার্থ কণ্ঠে কহিলেন, তবে আর গিয়ে কাজ নেই মা, তুমি মনে হয় শ্রান্ত হয়ে পড়েছ। বিজয়া কহিল, না চলুন। তাহার গতির মৃদুতা লক্ষ্য করিয়াই দয়াল ক্লান্তির কথা তুলিয়াছিলেন, কিন্তু তাহার মুখের চেহারা দেখিতে পাইলে এ কথা তিনি মুখে আনিতেও পারিতেন না। তখন প্রতি পদক্ষেপে যে কঠিন ধরনী বিজয়ার পদতল হইতে সরিয়া যাইতেছিল, এ কথা অনুমান করা দয়ালের পক্ষে অসম্ভব। তাই তিনি পুনরায় নিজের মনেই বলিতে লাগিলেন, নরেনের সাহায্যে এর মধ্যেই নলিনী অনেকগুলি বই শেষ করে ফেলেছে। লেখাপড়ায় দুজনেরই বড় অনুরাগ। অনেকক্ষণ নিঃশব্দে চলার পর বিজয়া প্রাণপণ চেষ্টায় আপনাকে সংযত করিয়া লইয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আপনি কি আর কিছু সন্দেহ করেন না? দয়াল বিশেষ কোনরূপ বিস্ময় প্রকাশ করিলেন না। সহজভাবে জিজ্ঞাসা করিলেন, কিসের সন্দেহ মা? এই প্রশ্নের জবাব বিজয়া তৎক্ষণাৎ দিতে পারিল না। তাহার বুক যেন ভাঙিয়া যাইতে লাগিল। শেষে বলিল, আমার মনে হয় নলিনীর সম্বন্ধে তার মনের ভাব স্পষ্ট করে স্বীকার করা উচিত। দয়াল সায় দিয়া কহিলেন, ঠিক কথা বলেছ মা, কিন্তু তার তো এখনো সময় যায়নি। বরঞ্চ আমার মনে হয় দুজনের পরিচয় আর একটু ঘনিষ্ঠ না হওয়া পর্যন্ত কিছু না বলাই উচিত। বিজয়া বুঝিল এই প্রশ্ন অপরের মনেও উদয় হইয়াছে। ক্ষণকাল মৌন থাকিয়া সে কহিল, কিন্তু নলিনীর পক্ষে তো তা ক্ষতিকর হতে পারে। তার মন স্থির করতে হয়তো সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে নলিনীর। সংকোচ ও বেদনার কথাটা তাহার মুখ দিয়া বাহির হইল না, কিন্তু দয়াল বোধ করি সমস্যার এই দিকটা তেমন চিন্তা করিয়া দেখেন নাই। সন্দিগ্ধ স্বরে তিনি বলিলেন, সত্যি কথা মা, কিন্তু আমার স্ত্রীর কাছে যতদূর শুনেছি তাতে কিন্তু তোমাকে তো বলেছি মা, নরেনকে আমরা খুব বিশ্বাস করি। তার দ্বারা যে কারো ক্ষতি হতে পারে, তিনি যে ভুলেও কারো প্রতি অন্যায় করতে পারেন, এ তো আমি ভাবতে পারি নে মা। তিনি ভাবিতে নাই পারুন, কিন্তু তবু ঠিক এই সময়েই অন্যায় যে কোথায় এবং কত দূর পর্যন্ত পৌঁছিতেছিল সে শুধু অন্তর্যামীই জানিতেছিলেন।
উভয়ে যখন দয়ালের বসিবার ঘরে প্রবেশ করিলেন তখন সন্ধ্যার ছায়া ঘনাইয়া আসিয়াছে। একটা টেবিলের দুদিকে দুখানা চেয়ারে বসিয়া নরেন্দ্র ও নলিনী, সম্মুখে খোলা বই। অক্ষর অস্পষ্ট হইয়া উঠায় পড়া ছাড়িয়া তখন ধীরে ধীরে আলোচনা শুরু হইয়াছিল। নলিনী এই দিকে চাহিয়া বসিয়াছিল। সেই বিজয়াকে প্রথম দেখিতে পাইয়া কলকণ্ঠে সম্বর্ধনা করিল, কিন্তু বিজয়ার মুখ যে বেদনায় বিবর্ণ হইয়া গেল তাহা সন্ধ্যার ম্লান আলোকে তাহার চোখে পড়িল না। নরেন্দ্র তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, নমস্কার, ভালো আছেন? বিজয়া নমস্কারও ফিরাইয়া দিল না, প্রশ্নের উত্তরও দিল না, যেন দেখিতেই পাই নাই। এমনি ভাবে তাহার প্রতি সম্পূর্ণ পিছনে ফিরিয়া নলিনীকে কহিল, কই, আপনি তো আর একদিনও গেলেন না? নরেন সম্মুখে আসিয়া হাসি মুখে কহিল, ও, আর আমাকে বুঝি চিনতেও পারলেন না? বিজয়া শান্ত অবজ্ঞার সহিত জবাব দিল, চিনলেই বা চেনা দরকার নাকি? তারপর নলিনীকে কহিল, চলুন আপনার মামিমার সঙ্গে আলাপ করে আসি। বলিয়া পলক মাত্র এদিকে আর একবার দৃষ্টিপাত করিয়া তাহাকে এক প্রকার ঠেলিয়া লইয়া উপরে চলিয়া গেল। নলিনী সিঁড়ির কয়েক ধাপ উপর হইতে ডাকিয়া কহিল, আপনি কিন্তু চা না খেয়ে পালাবেন না নরেনবাবু। নরেন ইহারও জবাব দিতে পারিল না। বিস্ময়ে অপমানে একেবারে কাঠ হইয়া সে দাঁড়াইয়া রহিল। কিন্তু বৃদ্ধ দয়াল তাহার এই অপ্রত্যাশিত লজ্জার অংশ লইবার জন্য বিরস মুখে সেইখানেই নীরবে দাঁড়াইয়া রহিলেন। কিন্তু তবুও কেমন করিয়া যেন তাহার কেবলই সন্দেহ হইতে লাগিল যে যাহা বাহিরে প্রকাশ পাইল তাহা ঠিক সেই বস্তুই নয়। এই অকারণ অবমাননার অন্তরালে দৃষ্টির আড়ালে যাহা রহিয়া গেল তাহা আর যাহাই হোক উপেক্ষা বা অবহেলা নয়। কিছু পরে চায়ের জন্য উপরে ডাক পড়িলে আজ নরেন্দ্র দয়ালের অনুরোধ এড়াইয়া নিচেই রহিয়া গেল। কিন্তু তাহাকে একাকী ফেলিয়া দয়াল উপরে যাইতে পারিতেছেন না দেখিয়া সে তৎক্ষণাৎ সহাস্যে কহিল, আমি তো ঘরের লোক, আমার কথা ভাববেন না দয়ালবাবু, কিন্তু আপনার মান্য অতিথিটির সম্মান রাখা আবশ্যক। আপনি শীঘ্র যান। দয়াল দুঃখিত এবং লজ্জিতভাবে উপরে যাইবার উপক্রম করিলেন এবং কহিলেন, তাহলে তুমি কি একটু বসবে বাবা? ভৃত্য আলো দিয়া গিয়াছিল। নরেন খোলা বইটা কাছে টানিয়া লইয়া ঘাড় নাড়িয়া কহিল, আগে হ্যাঁ, বসবো বই কি। প্রায় আধ ঘণ্টা পরে আবার তিনজনে নিচে নামিয়া আসিলে নরেন বই রাখিয়া উঠিয়া দাঁড়াইল। আজ বোধ করি না থাকিয়া চলিয়া গেলেই ইহারা আরাম অনুভব করিতেন, কারণ এই তাহার একাকী অপেক্ষা করাটাই সকলকে একসঙ্গে যেন লজ্জা ও কুণ্ঠার কষাঘাত করিল। নলিনী সলজ্জ মৃদু কণ্ঠে কহিল, আপনার চা নিচে আনতে বলে দিয়েছি, এলো বলে নরেনবাবু। কিন্তু বিজয়া তাহাকে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া, এমনকি দৃক্পাত পর্যন্ত না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কানাই সিং দ্বারের কাছেই বসিয়াছিল। লাঠি হাতে করিয়া সে উঠিয়া দাঁড়াইল। বিজয়া বাহিরে আসিয়া দেখিল আকাশে মেঘের আভাস পর্যন্ত নাই। নবমীর চাঁদ ঠিক সম্মুখেই স্থির হইয়া আছে। তাহার মনে হইতে লাগিল পদতলের তৃণ রাজি হইতে আরম্ভ করিয়া দূরে যাহা কিছু দেখা যায়, আকাশ, প্রান্তর, গ্রামান্তের বনরেখা, নদী, জল সমস্তই এই নিঃশব্দ জ্যোৎস্নায় দাঁড়াইয়া ঝিমঝিম করিতেছে। কাহারও সহিত কাহারও সম্বন্ধ নাই, পরিচয় নাই। কে যেন তাহাদের ঘুমের মধ্যে স্বতন্ত্র জগৎ হইতে ছিঁড়িয়া আনিয়া যেখানে সেখানে ফেলিয়া দিয়া গেছে। এখন তন্দ্রা ভাঙিয়া তাহারা পরস্পরের অজানা মুখের প্রতি অবাক হইয়া তাকাইয়া আছে। চলিতে চলিতে তাহার চোখ দিয়া অবিরল জল পড়িতে লাগিল এবং মুছিতে মুছিতে বারবার সে বলিতে লাগিল, আমি আর পারি না,
আমি আর পারি না, আমি আর পারি না, আমি আমি আর পারি না। বাড়ি আসিতেই সে খবর পাইল রাসবিহারী কি জন্য সন্ধ্যা হইতে বাহিরের ঘরে অপেক্ষা করিয়া আছেন। শুনিতেই তাহার চিত্ত তিক্ত হইয়া উঠিল এবং কোনো কথা না কহিয়া পাশের সিঁড়ি দিয়া উপরে সে নিজের ঘরে চলিয়া গেল। কিন্তু ইহাও তাহার অবিদিত ছিল না যে শত বিলম্বেও এই পরম সহিষ্ণু লোকটির ধৈর্যচ্যুতি ঘটিবে না। তিনি প্রতীক্ষা করিয়া যখন আছেন, তখন রাত্রি যত বেশি হোক না কেন সাক্ষাৎ না করিয়া কোনো মতেই তিনি নড়িবেন না। অনতিকালের মধ্যেই দ্বারের কাছে দাঁড়াইয়া পরেশ জানাইয়া দিল যে বড়বাবু আসিতেছেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই তাহার চটি জুতার এবং লাঠির শব্দ যুগপৎ শুনিতে পাওয়া গেল। বিজয়া কহিল, আসুন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া রাসবিহারী চৌকিতে উপবেশন করিয়া বলিলেন, আমি তাই এতক্ষণ এদের বলছিলাম যে এতগুলো চাকর বাকরের মধ্যে এ হুঁশও কারো হলো না যে বাড়ি থেকে দুটো লণ্ঠন নিয়ে যায়। হ্যাঁ, আর দয়ালেরও এ ভয় হওয়া উচিত ছিল যে মাঠের মধ্যে জ্যোৎস্নার আলোয় নির্ভর না করে সঙ্গে একটা আলো দেওয়া প্রয়োজন। হ্যাঁ, তাই ভাবি, ভগবান এই সংসারে আত্মীয় পরে কি প্রভেদটাই না তুমি করে রেখেছ। বলিয়া একটা দীর্ঘশ্বাস মোচন করিলেন, কিন্তু বিজয়া কোনো কিছুই কহিল না। তখন রাসবিহারী একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিলেন, আমি বলছিলাম কি, যা করবার তা সবই আমি করে রেখেছি, শুধু তোমার নামটা একটু একটু লিখে দিতে হবে মা। এটা আবার কালকেই পাঠিয়ে দেওয়া চাই কি না? বলিয়া কাগজখানা বিজয়ার হাতে গুজিয়া দিলেন। বিজয়া দৃষ্টিপাত মাত্রই বুঝিল ইহা তাহাদের ব্রাহ্ম বিবাহ আইন মতে রেজিস্ট্রি করিবার আবশ্যক দলিল। ছাপা এবং হাতের লেখা আগা গোড়া 2-3 বার ভালো করিয়া পাঠ করিয়া অবশেষে সে মুখ তুলিল। বেশি সময় যায় নাই, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই তাহার মনের মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটিল। তাহার এতক্ষণের এত বড় বেদনা অকস্মাৎ কি এক প্রকার কঠিন ঔদাসীন্য ও নিদারুণ বিতৃষ্ণায় রূপান্তরিত হইয়া দেখা দিল। তাহার মনে হইল জগতের সমস্ত পুরুষ এক ছাঁচে ঢালা। রাসবিহারী, দয়াল, বিলাস, নরেন্দ্র, কাহারও সঙ্গে কাহারও যেন কোনো প্রভেদ নাই। শুধু বুদ্ধি ও অবস্থার তারতম্যে যাহা কিছু প্রভেদ, তাহা বাহিরে প্রকাশ পায় এই মাত্র। নহিলে নিজের সুখ ও সুবিধার কাছে নীচতায়, কৃতজ্ঞতায়, নির্মম নিষ্ঠুরতায় নারীর পক্ষে ইহারা সকলেই সমান। আজ দয়ালের আচরণটাই তাহাকে সবচেয়ে বেশি বাজিয়াছিল, কারণ কেমন করিয়া যেন তাহার অসংশয়ে বিশ্বাস জন্মিয়াছিল তাহার হৃদয়ের একান্ত কামনার জিনিসটি ইনি জানেন। অথচ এই দয়ালের জন্য সে কি না করিয়াছে, সমস্ত হৃদয় দিয়া শ্রদ্ধা করিয়াছে, ভালোবাসিয়াছে, একান্ত আপনার ভাবিয়াছে। কিন্তু তিনি নিজের ভাগিনীর কল্যাণের পার্শ্বে সমস্ত জানিয়া শুনিয়াও এই শ্রদ্ধা ও স্নেহের কোনো মর্যাদাই রাখিলেন না। তাহার চোখের নিচেই যখন দিনের পর দিন এক অনাদ্যা রমণীর মর্মান্তিক দুঃখের পথ প্রস্তুত হইতেছিল, তখন কতটুকু দ্বিধা, কতটুকু করুণা তাহার মনে জাগিয়াছিল। তবে রাসবিহারীর সহিত মূলত তাহার পার্থক্য কোনখানে এবং কতটুকু? আর নরেন্দ্রর কথাটা সে গোড়া হইতেই চিন্তার বাহিরে ঠেলিয়া রাখিয়াছিল। এখনও তাহাকে বিচার করিবার ভান সে করিল না। শুধু এই কথাটাই এখন সে আপনাকে আপনি বারংবার বলিতে লাগিল, যদি সকলেই সমান, তবে বিলাসের বিরুদ্ধেই বা তাহার বিদ্বেষ কিসের? বরঞ্চ সেই তো সবচেয়ে নির্দোষ।
সেই তো অপরাধ করিয়াছে সর্বাপেক্ষা কম। বস্তুত তাহারই তো শুধু বাক্যে এবং ব্যবহারে সামঞ্জস্য দেখা গেল। তাহার যা কিছু অপরাধ সে তো শুধু তাহারই জন্য। একটু স্থির থাকিয়া বিজয়া আপনাকে আপনি পুনরায় বুঝাইল যে বিলাসের ভালোবাসা সত্য এবং সজীব বলিয়াই সে নীরবে সহিতে পারে নাই। বিরুদ্ধ শক্তিকে সর্বাঙ্গে হাতিয়ার বাঁধিয়া বাধা দিতে রুখিয়া দাঁড়াইয়াছে। যাও বলিতেই সস্তা ভদ্রতা বাঁচাইয়া অভিমান ভরে সে চলিয়া যায় নাই। এই যদি তার অপরাধ, তবে শাস্তি দিবার অধিকার আর যাহারই থাক, তাহার নাই। আর একটা ব্যাপার মনে পড়িল, সে এই কঠিন বাস্তব সংসার। সেদিক দিয়া চিন্তা করিলে এই বিলাসের যোগ্যতাই তো সকলের চেয়ে বড় হয়ে দেখা যায়। সেই অপদার্থ নরেন্দ্রের তুলনায় তাহাকে তো কোনো মতেই উপেক্ষার পাত্র বলা সাজে না। কিন্তু রাসবিহারী তাহার গম্ভীর নির্বাক মুখের প্রতি চাহিয়া অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া উঠিলেন এবং কহিলেন, তাহলে মা, কালি কলম কি এ ঘরে আছে, না নিজ থেকে আনতে বলে দেব? হ্যাঁ? বিজয়া চমকিয়া চাহিল। অতীতের কুৎসিত কদাকার স্মৃতির উপরে তাহার চিন্তার ডোর ধীরে ধীরে একখানি সূক্ষ্ম জাল বুনিতে আরম্ভ করিয়াছিল। এই স্বার্থান্ধ বৃদ্ধের নিষ্ঠুর ব্যগ্রতা ছুরির মতো পড়িয়া তাহাকে নিমেষে একেবারে ছিন্ন ভিন্ন করিয়া আগা গোড়া অনাবৃত করিয়া দিল এবং পরক্ষণেই বিজয়া একেবারে মরিয়ার মতো নির্দয় হইয়া কহিল, আচ্ছা কাকাবাবু, আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি এই মত যে পাপ যত বড়ই হোক টাকার তলায় সমস্ত চাপা পড়ে যায়? রাসবিহারী প্রশ্নের তাৎপর্য সঠিক ধরিতে না পারিয়া থতমত খাইয়া শুধু কহিলেন, কেন কেন মা? বিজয়া অবিচলিত দৃঢ় স্বরে কহিল, নইলে আমার অত বড় পাপটাকে উপেক্ষা করে কি আপনি আমাকে গ্রহণ করতে চাইছেন? রাসবিহারী লজ্জায় ব্যাকুল হইয়া উঠিলেন এবং হতবুদ্ধির মতো বলিলেন, সে তো মিথ্যে কথা মা। অতি বড় শত্রুও তো তোমাকেও অপবাদ দিতে পারে না। বিজয়া কহিল, শত্রু হয়তো পারে না, কিন্তু আমি জিজ্ঞেস করি, বিলাসবাবু কি আমাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবেন? রাসবিহারী কহিলেন, শ্রদ্ধার চোখে দেখতে পারবে না তোমাকে? হ্যাঁ, বিলাস? আচ্ছা আচ্ছা, দাঁড়াও বলিয়া উচ্চ স্বরে ডাকিতে লাগিলেন, বিলাস বিলাস। বিলাস নিকটে বোধ করি কোথাও অপেক্ষা করিতেছিল। সে ভিতরে আসিয়া দাঁড়াইল। রাসবিহারী বলিয়া উঠিলেন, শোনো কথা বিলাস, আমার বিজয়া মা বলছেন যে তুমি নাকি তাকে শ্রদ্ধার চোখে দেখতে পারবে না। হ্যাঁ, শোনো একবার কথাখানা। বিলাস সহসা কোনো উত্তর দিতে পারিল না। প্রশ্নটা যেন সে কিছুতেই বুঝিতে পারিল না। এমনিভাবে সে শুধু চাহিয়া রহিল। বিজয়া কহিল, সেদিন তো কাকাবাবু বাড়ির চাকর বাকরদের জিজ্ঞাসা করে আমাকে এসে বলেছিলেন যে আমি নাকি অনেক রাত্রি পর্যন্ত নিভৃতে নরেনবাবুর সঙ্গে আমোদ আহ্লাদ করেও তৃপ্ত হইনি। অবশেষে তিনি ট্রেন না পাবার অছিলায় সে রাত্রিটা এইখানে কাটিয়েই সকালবেলা চলে গিয়েছিলেন। তা বলি কি, এই অবস্থায়? কথাটা রাসবিহারীর উচ্চ কণ্ঠে চাপা পড়িয়া গেল। তিনি বারবার বলিতে লাগিলেন, কখনো না, কখনো না, এ যে অসম্ভব। হ্যাঁ, এ যে ঘোর মিথ্যা, এ যে একেবারেই, ইত্যাদি ইত্যাদি। বিলাসের মুখ কালো হইয়া উঠিল। সে কহিল, না, আমি এসব কথা কিছুই শুনিনি। রাসবিহারী আবার চেঁচাইতে লাগলেন, কেমন করে তুমি শুনবে বিলাস? হ্যাঁ, হে যে ভয়ানক মিথ্যা, আরে হে যে দারুণ। তাই আমি দারোয়ান বেটাকে, তুমি দেখো দেখি পরেশ ছোড়াটাকে আমি কি রকম শাস্তি দিই একবার। আমি বিলাস কহিল, পৃথিবী শুদ্ধ লোক যদি এ কথায় সাক্ষ্য দিত তবু আমি বিশ্বাস করতাম না, বুঝেছ?
বিজয়া কঠিন হইয়া প্রশ্ন করিল, কেন করতেন না? সে কি আমার বিষয়ের জন্য? রাসবিহারী এই কথার সূত্র ধরিয়া পুনরায় বকিতে শুরু করিয়াছিলেন, কিন্তু ছেলের মুখের দিকে দৃষ্টিপাত করিয়া সহসা তিনি থামিয়া গেলেন। বিলাসের দুই চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু তাহার কণ্ঠস্বরে লেশমাত্র উচ্ছ্বাস বা উগ্রতা প্রকাশ পাইল না। শুধু শান্ত স্থির স্বরে সে জবাব দিল, না, তোমার বিষয়ের উপর আমার লেশমাত্র লোভ নেই। সমস্ত কক্ষটা নিস্তব্ধ হইয়া রহিল, এবং এই নীরবতার ভিতর দিয়াই এতক্ষণে একই সঙ্গে সকলের যেন সমস্ত ব্যাপারটার কদর্য কুৎসিতা চোখে পড়িয়া গেল। এ যেন হাটের মধ্যে একটা বেচা কেনার পণ্য লইয়া দুই পক্ষে তীব্র কঠোর দরদস্তুর চলিতেছিল, যাহাতে লজ্জা, শরম, শ্রী, শোভার কিছু মাত্র অবকাশ ছিল না। শুধু দুটো মানুষ এক উলঙ্গ স্বার্থের দুই দিক দৃঢ় মুষ্টিতে চাপিয়া পরস্পরের কাছে ছিনাইয়া লইবার জন্য প্রাণপণে টানাছেড়া করিতেছিল। রাসবিহারী তাহার বহু ক্লেশার্জিত পরিণত বয়সের প্রশান্ত গাম্ভীর্য বিসর্জন দিয়া যেভাবে একটা ইতরের মতো গণ্ডগোল চেঁচামেচি করিতেছিলেন, বিলাসের ভাষা ও সংযমের সম্মুখে সে ত্রুটি তাহাকে যেমন বাজিল, বিজয়াও নিজের একান্ত লজ্জাহীন প্রগল্ভতায় মরমে মরিয়া গেল। বিপদ যত গুরুতরই হোক, কোনো ভদ্রমহিলাই যে এত দূর আত্মবিস্মৃত হইয়া আপনার চরিত্রকে মীমাংসার বিষয়ীভূত করিয়া পুরুষের সহিত এমন করিয়া মর্যাদাহীন বাগ্বিতণ্ডায় প্রবৃত্ত হইতে পারে, ক্ষণকালের জন্য এ যেন এক অসম্ভব ব্যাপার বলিয়া তাহার মনে হইল। মনে হইল দাম্পত্য জীবনের যত কিছু মাধুর্য, যত কিছু পবিত্রতা আছে, সমস্তই যেন তাহার জন্য একেবারে উদ্ঘাটিত হইয়া ধুলায় লুটাইয়া পড়িল। ঘরের নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বিলাসী আবার কথা কহিল, বলিল, বিজয়া, বাবা যাই করুন আর যাই বলুন, আমরা তাকে বুঝতে পারি না পারি, কিন্তু এই কথাটা আমাদের কোনো মতেই বিস্তৃত হওয়া উচিত নয় যে যিনি ব্রহ্মপদে আত্মসমর্পণ করেছেন তিনি কখনো অন্যায় করতে পারেন না। আমি তোমাকে বলছি, তোমাকে ছাড়া তোমার বিষয় সম্পত্তির প্রতি আমার লেশ মাত্র স্পৃহা নেই। বিজয়া তাহার পাংশু মুখ ও মলিন চোখ দুটি বিলাসের মুখের উপর ক্ষণকাল স্থাপিত করিয়া জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? বিলাস অগ্রসর হইয়া আসিয়া বিজয়ার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আমার মধ্যে যদি কোনো সত্য থাকে বিজয়া, আজ তাহলে আমি তোমাদের কাছে সত্য কথাই বলছি। শুধু মুহূর্তকাল উভয়ে এইভাবে দাঁড়াইয়া থাকিয়া বিজয়া আস্তে আস্তে নিজের হাতখানি মুক্ত করিয়া লইল এবং টেবিলের কাছে আসিয়া কলম তুলিয়া লইল। পলকের জন্য হয়তো একবার দ্বিধা করিল, হয়তো করিল না, কিছুই নিশ্চয় করিয়া বলা যায় না, কিন্তু পরক্ষণেই বড় বড় অক্ষরে নিজের নাম সই করিয়া সেই কাগজখানি রাসবিহারীর হাতে আনিয়া দিল। কহিল, এই নিন। রাসবিহারী দলিলখানি ভাঁজ করিয়া পকেটে রাখিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া বনমালীর শোকে অনেক অশ্রু ব্যয় করিয়া এবং নিরাকার পরব্রহ্মের অসীম করুণার বিস্তর গুণগান করিয়া রাত্রি হইতেছে বলিয়া প্রস্থান করিলেন। পিতৃদেব চলিয়া গেলে বিলাস আর একবার গাম্ভীর্য এবং কাঠের মতো শক্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু সাধারণ লোকের মতো আমিও যদি সেই ভালোবাসাকেই ঊর্ধ্বে স্থান দিতাম, তাহলে আজ মুক্ত কণ্ঠে বলে যেতাম যে বিজয়া, তুমি যাকে ভালোবেসেছ তাকেই বরণ করো। আমার মধ্যে সে শক্তি, সে উদারতা আর সে ত্যাগ আছে। বাবার কাছে আমি কেবল আজীবন মিথ্যা শিক্ষা পেয়েই আসিনি। মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া সে পুনশ্চ কহিতে লাগিল, কিন্তু একটা সমকাম রূপ তৃষ্ণা যাকে ভালোবাসা বলে মানুষ ভুল করে, সেই কি ব্রাহ্ম কুমার কুমারীর বিবাহের চরম লক্ষ্য? হ্যাঁ, না, তা কিছুতেই নয়, কিছুতেই তা হতে পারে না। এই বিরাট উদ্দেশ্য সত্য, মুক্তি, পরব্রহ্ম পদে যুক্ত আত্মার একাত্ম আত্মসমর্পণ। আমি বলছি তোমাকে বিজয়া,
একদিন আমার কাছে এই সত্য তুমি বুঝবেই বুঝবে। এই নরেন যখন আসেনি তখনকার সেই কথাগুলো একবার স্মরণ করে দেখো দেখি বিজয়া। কি একটা বলিবার জন্য বিজয়া মুখ তুলিল, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিয়া প্রবল বাষ্পোচ্ছ্বাসে বাক রোধ হইয়া গেল। মুখ দিয়া তাহার কোনো কথাই বাহির হইল না। সে শুধু কেবল হাত দুটি কপালে তুলিয়া একটা নমস্কার করিয়াই পাশের দরজা দিয়া দ্রুত বেগে পলায়ন করিল। নিদারুণ সংশয়ের বেড়া আগুনের মধ্যে বিজয়ের চিত্ত যে কত দূর পীড়িত এবং উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছিল তাহা আপনাকে চূড়ান্তভাবে সমর্পণ না করিয়া দেওয়া পর্যন্ত সে ঠিকমতো বুঝিতে পারে নাই। আজ সকালে ঘুম ভাঙিয়াই বুঝিল যে তাহার মন খুব শান্ত হইয়া গেছে, কারণ মনের মধ্যে চাঞ্চল্যের আভাসটুকুও খুঁজিয়া পাইল না। বাহিরে চাহিতে মনে হইল সমস্ত আকাশটা যেন শ্রাবণ প্রভাতের মতো ধূসর মেঘের ভারে পৃথিবীর উপর হুমড়ি খাইয়া পড়িয়াছে। এমন দিনে শয্যা ত্যাগ করা না করা তাহার সমান বলিয়া বোধ হইল। এবং কেন যে অন্যান্য দিন সকালে ঘুম ভাঙিতে সামান্য বেলা হইলেও অন্তঃকরণ ব্যথিত লজ্জিত হইয়া উঠিত, মনে হইত যে অনেক সময় নষ্ট হইয়া গেছে, আজ সে তাহা ভাবিয়াই পাইল না। তাহার এমন কি কাজ আছে যে 2-1 ঘণ্টা বিছানায় পড়িয়া থাকিলে চলে না? বাটিতে দাস দাসী ভরা, বৃহৎ জমিদারি সুশৃঙ্খলায় চলিতেছে। তাহার সমস্ত ভবিষ্যৎ জীবন যদি এমনি আরামে এমনি শান্তিতে কাটিয়া যায়, তো তার চেয়ে ভালো জিনিস আর কি আছে? জানালার দিকে চাহিয়া দেখিল গাছতলার সবুজ রংটা পর্যন্ত আজ কিরকম বদলাইয়া গিয়া তাহার পাতাগুলো পর্যন্ত স্থির গম্ভীর হইয়া উঠিয়াছে। কলহ, বিবাদ, তর্ক বিতর্ক, অশান্তি, উপদ্রব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আর কিছু নাই। একটা রাত্রির মধ্যেই যেন সমস্ত একেবারে মুনি ঋষির তপবন হইয়া উঠিয়াছে। হৃদয় জোড়া এই চরম অবসাদকে শান্তি কল্পনা করিয়া বিজয়া পক্ষঘাতগ্রস্তের মতো হয়তো আরও বহুক্ষণ বিছানায় পড়িয়া থাকিতে পারিত, কিন্তু পরেশের মা আসিয়া দ্বার প্রান্ত হইতে শান্তি ভঙ্গ করিয়া দিল। যে লোক প্রত্যুষেই শয্যা ত্যাগ করে তাহার পক্ষে এতখানি বেলায় ওঠা, কাজেই সে উৎকণ্ঠ চিত্তে বারংবার ডাকাডাকি করিয়া কপাট খোলাইয়া তবে ছাড়িল। হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া বিজয়া নিচে নামিতেছিল। শুনিল বাহিরে রাসবিহারী আজ স্বয়ং আসিয়া জনমজুরদের কার্যের তত্ত্বাবধান করিতেছেন। মাত্র 2টি দিন আর বাকি। এইটুকু সময়েই সমস্ত বাড়িটাকে মাজিয়া ঘষিয়া একেবারে নতুন করিয়া তুলিতে হইবে। বিজয়া একটু পূর্বেই ভাবিতেছিল গত রাত্রে যে দুরূহ সমস্যার শেষ এবং চরম নিষ্পত্তি হইয়া গিয়াছে, কোনো কারণে কাহারও দ্বারা যাহার অন্যথা ঘটিতে পারে না, তাহার ন্যায় অন্যায় ভালো মন্দ লইয়া আর সে মনে মনেও কখনো বিতর্ক করিবে না। তাহা মঙ্গলময়ের ইচ্ছায় মঙ্গলের জন্যই হইয়াছে, এ বিশ্বাসে সন্দেহের ছায়াটুকুও সে আর পড়িতে দিবে না। কিন্তু সহসা দেখিতে পাইল যে তাহা সম্ভব নয়। রাসবিহারী নিচে আছেন, নামিলেই মুখোমুখি সাক্ষাৎ হইয়া যাইবে, ইহা মনে করিয়াই তাহার সর্বাঙ্গ যেন বিমুখ হইয়া আপনি সিঁড়ি দিয়া ফিরিয়া আসিল। বহুক্ষণ ধরিয়া বারান্দায় পায়চারি করিয়াও যখন সময় কাটিতে চাহিল না, তখন অকস্মাৎ তাহার বাল্য বন্ধুদের কথা মনে পড়িল। বহুকাল কাহারও সহিত দেখা সাক্ষাৎ হয় নাই, চিঠিপত্রও বন্ধ ছিল। আজ তাহাদিগকেই স্মরণ করিয়া সে কয়েকখানা পত্র লিখিবার জন্য তাহার পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। মনের মধ্যে তাহার কত না বেদনা সঞ্চিত হইয়াছিল। চিঠির মধ্য দিয়া তাহাদিগকেই মুক্ত করিয়া দিতে দিতে সে দেখিতে দেখিতে একেবারে যেন মগ্ন হইয়া গেল। কেমন করিয়া যে সময় কাটিল, কত যে অশ্রু ঝরিয়া পড়িল, তাহার কিছুই আর খেয়াল ছিল না। এমনি সময়ে পরেশের মা দ্বারের কাছে আসিয়া কহিল,
বেলা যে 1টা বেজে গেল, দিদিমণি খাবে না? ঘড়ির প্রতি চাহিয়া পুনশ্চ লেখায় মনঃসংযোগ করিতে যাইতেছিল, কিন্তু পরেশের মা সলজ্জ মৃদু কণ্ঠে কহিল, ও মা, ডাক্তারবাবু আসছেন যে। বলিয়াই সে তাড়াতাড়ি সরিয়া গেল। বিজয়া চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল, ঠিক সোজা বারান্দার অপর প্রান্তে পরেশের পিছনে নরেন্দ্র আসিতেছে। ইতিপূর্বে আরও কয়েকবার সে উপরে আসিলেও নিজের ইচ্ছায় এমন বিনা সংবাদে উঠিয়া আসিতে যে সে পারে, ইহা বিজয়া ভাবিতেও পারিত না। তাহার মুখ শুষ্ক, বড় বড় রুক্ষ চুল এলোমেলো, কিন্তু সে ঘরে পা দিয়াই যখন বলিয়া উঠিল, সেদিন আমাকে চিনতে চাননি কেন বলুন তো? হ্যাঁ, বলিয়াই একটা চৌকি অধিকার করিয়া বসিল। তখন তাহার মুখে, তাহার কণ্ঠস্বরে, তাহার সর্বদেহে হৃদয় ভারাক্রান্ত ক্লান্তি এমন করিয়াই আত্মপ্রকাশ করিল যে বিজয়া জবাব দিবে কি? দুর্বিষহ বেদনায় একেবারে যেন চমকিয়া গেল। উৎকণ্ঠিত ব্যগ্রতায় সে উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার কি হয়েছে নরেনবাবু? কোনো অসুখ করেনি তো? নরেন ঘাড় নাড়িয়া কহিল, না, সেরে গেছে। হয়েও ছিল সামান্য একটু জ্বর, কিন্তু তাতেই এমন দুর্বল করে ফেলেছিল যে আগে আমি আসতে পারিনি। কিন্তু সে যাই হোক, আগে বলুন তো সেদিন দোষটা আমি কি করেছিলাম? হ্যাঁ, আজ আপনাকে বলতেই হবে। পরেশ দাঁড়াইয়াছিল। বিজয়া তাহাকে কহিল, পরেশ, তোর মাকে শিগগির কিছু খাবার আনতে বলগে যা। তারপর নরেনকে কহিল, সকাল থেকে আপনার বোধ করে কিছু খাওয়া হয়নি না? না, কিন্তু তার জন্য আমি বিশেষ ব্যস্ত হইনি। কিন্তু আমি তো ব্যস্ত হয়েছি, বলিয়া বিজয়া পরেশের পিছু পিছু নিজেও নিচে চলিয়া গেল। খানিক পরে সে খাবারের থালার উপর এক বাটি গরম দুধ লইয়া নিজেই উপস্থিত হইল এবং নিঃশব্দে অতিথির সম্মুখে ধরিয়া দিল। আহারে মন দিয়া নরেন সহাস্যে কহিল, আপনি একটি অদ্ভুত লোক, জানেন তো। পরের বাড়িতে চিনতেও চান না, অথচ নিজের বাড়িতে এলে এত বেশি করে চেনেন যে সে এক আশ্চর্য ব্যাপার। সেদিনের কাণ্ড দেখে আমি ভাবলুম যে খবর দিলে আপনি হয়তো দেখাই করবেন না, তাই বিনা সংবাদেই পরেশের সঙ্গে এসে আপনাকে ধরেছি। তা এখন দেখছি তাতে আমি ঠকিনি। বিজয়া কোনো কথা কহিল না। নরেন্দ্র নিজেও একটু মৌন থাকিয়া আবার বলিতে লাগিল, এই সামান্য জ্বর, কিন্তু এত নির্জীব করে ফেলেছে যে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। আপনাদের সঙ্গে আমার শীঘ্র দেখা হবার কোনো সম্ভাবনা থাকলে আজ হয়তো আমি আর আসতাম না। এই এতটা পথ আসতে আমার সত্যি ভারী কষ্ট হয়েছে আজ। বিজয়া তেমনি নিঃশব্দে রহিল। বোধ করি সে কথাটা ঠিক বুঝিতেও পারিল না। নরেন দুধের বাটিটা নিঃশেষ করিয়া রাখিয়া দিয়া কহিল, আপনারা বোধ করি শোনেননি যে আমার এখানকার চাকরিটা, ওটা আমি ছেড়ে দিয়েছি। আমার আজকে তাড়াতাড়ি আসবার এটাও একটা কারণ। বলিয়া পকেট হইতে একখানা লাল রঙের চিঠির কাগজ বাহির করিয়া সে কহিল, আপনার বিবাহের নিমন্ত্রণপত্র আমি পেয়েছি, কিন্তু দেখে যাবার সৌভাগ্য আমার আর হবে না, কারণ সেই দিনই সকালেই আমার জাহাজ করাচি থেকে ছাড়বে কিনা তাই। বিজয়া ভীত হইয়া বলিল, করাচি থেকে? কেন, আপনি কোথায় যাচ্ছেন? নরেন কহিল, সাউথ আফ্রিকায়। পশ্চিমেও একটা জোগাড় হয়েছিল বটে, কিন্তু কি জানেন, চাকরি যখন করতেই হবে তখন বড় দেখে করাই ভালো। আর আমার পক্ষে পাঞ্জাবও যা, ক্ষেত কলোনিও তাই, কি বলেন? হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। শেষের কথাগুলি বোধ করি বিজয়ার কানেও গেল না। সে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্নের উপরে প্রশ্ন করিতে লাগিল। নলিনী কি রাজি হয়েছেন? হলেও বা আপনি এত শীঘ্র কি করে যেতে পারেন নরেনবাবু? আমি তো তা বুঝতে পারিনে। আপনি সমস্ত তাকে খুলে বলেছেন কি? আর এত দূরেই বা তিনি কেমন করে মত দিলেন? নরেন হাসি মুখে বলিল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো কাউকে সমস্ত কথা আমার বলা হয়নি বটে, কিন্তু কথাটা শেষ করিতে দিবার ধৈর্যও বিজয়ার রহিল না।
সে মাঝখানেই একেবারে আগুন হইয়া বলিয়া উঠিল, না না, সে কোনো মতেই হতে পারে না। আপনারা কি আমাদের বাক্স বিছানার মতো মনে করেন? হ্যাঁ, ইচ্ছে থাক না থাক দড়ি দিয়ে বেঁধে গাড়িতে তুলে দিলেই সঙ্গে যেতে হবে, তাই না? না না, সে কিছুতেই হবে না। তার অমতে কোনো মতেই আপনি তাকে অত দূরে নিয়ে যেতে পারবেন না। নরেনের মুখ মলিন হইয়া গেল। বিউফলের ন্যায় কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া সে কহিল, ব্যাপারটা কি আপনি আমাকে বুঝিয়ে একটু বলুন তো। এখানে আসবার পূর্বেই দয়ালবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনিও সব শুনে হঠাৎ এমন চমকে উঠলেন আর এই রকমই একটা আপত্তি তুললেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত লোকের মধ্যে নলিনীর মতামতের উপরেই বা আমার যাওয়া না যাওয়া নির্ভর করে কি করে? হ্যাঁ, আর তিনিই বা কিসের জন্য আমাকে বাধা দেবেন? এসব যে ক্রমেই আমার কাছে কেমন হেয়ালি হয়ে উঠছে। কথাটা কি আমাকে একটু খুলে বলুন দেখি। বিজয়া স্থির দৃষ্টিতে ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, তার সঙ্গে একটা বিবাহের প্রস্তাব কি আপনি করেননি? নরেন এবারে যেন একেবারে আকাশ হইতে পড়িল। কহিল, না, কোনোদিন নয়। বিজয়ার মুখের উপর হইতে সহসা এক ঝলক রক্ত ছুটিয়া আসিয়া সমস্ত মুখ যেন আরক্ত করিয়া দিল। কিন্তু চক্ষের পলকে আপনাকে সংবরণ করিয়া সে কহিল, না করলেও কি করা উচিত ছিল না? আপনার মনোভাব তো কারোর কাছে গোপন নেই। নরেন অনেকক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া বলিল, হে অনিষ্ট কার দ্বারা হয়েছে আমি শুধু তাই ভাবছি। তার নিজের দ্বারা তো কদাচ ঘটেনি, কেননা তিনি প্রথম থেকেই জেনেছিলেন যে অসম্ভব। কিন্তু বিজয়া জিজ্ঞাসা করিল, অসম্ভব কেন? নরেন কহিল, সে থাক, তবে একটা কারণ এই যে আমি হিন্দু এবং তিনি ব্রাহ্ম সমাজের। তাছাড়া আমাদের জাতও এক নয়। বিজয়া মলিন হইয়া কহিল, আপনি কি জাত মানেন? নরেন কহিল, তা মানি বই কি। হিন্দু সমাজে যে জাতিভেদ প্রথা আছেই, একের সঙ্গে অপরের তো আর বিবাহ হয় না। কেন, এ কি আপনিও মানেন না? বিজয়া কহিল, মানি, কিন্তু ভালো বলে মানিলে। আপনি শিক্ষিত হয়ে একে ভালো বলে মানেন কি করে? নরেন হাসিতে লাগিল। কহিল, আসলে কি জানেন, ডাক্তারের বুদ্ধিটা সাধারণত একটু ঘোলাটে ধরনের হয়, বিশেষ করে আমার মতো যারা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে জীবাণুদের মতো তুচ্ছ জিনিস নিয়েই কাল কাটায় তাদের। তাই এক্ষেত্রে আমাকে না হয় মাফ করেই দিন। বিজয়া বুঝিল নরেন্দ্র জাতিভেদের ভালো মন্দের প্রশ্নটা কৌশলে এড়াইয়া গেল। তাই রুষ্ট মুখে সে কহিল, আচ্ছা, অন্য জগতের কথা থাক, কিন্তু জাত যেখানে এক, সেখানেও কি শুধু আলাদা ধর্মমতের জন্যই বিবাহ অসম্ভব আপনি বলতে চান? আপনি কিসের হিন্দু? আপনি তো এক ঘরে। আর আপনার কাছেও কি কোনো ব্রাহ্মকুমারী বিবাহযোগ্য নয় বলে আপনি মনে করেন? এত অহংকার আপনার কিসের জন্য? হ্যাঁ, আর এই যদি আপনার সত্যিকারের মত, তবে সে কথা আপনি গোড়াতেই বলে দেননি কেন? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া গেল এবং তাহাই লুকাইবার জন্য সে তাড়াতাড়ি মুখ ফিরাইয়া লইল। কিন্তু নরেন্দ্র দৃষ্টিকে একেবারে ফাঁকি দিতে পারিল না। সে কিছু আশ্চর্য হইয়াই কহিল, কিন্তু আপনি এখন যা বলছেন এও তো আমার মত নয়। বিজয়া মুখ না ফিরাইয়াই অবরুদ্ধ কণ্ঠে বলিল, নিশ্চয়ই মত, নিশ্চয়ই এ আপনার সত্যিকারের মত। নরেন্দ্র কহিল, না, আমাকে পরীক্ষা করলে আপনি টের পেতেন যে এ আমার সত্যিকারের কেন, মিথ্যাকারের মতও নয়। তাছাড়া নলিনীর কথা নিয়ে আপনি মিথ্যা কেন কষ্ট পাচ্ছেন বলুন তো? আমি জানি তার মন কোথায় বাধা আছে, এবং আমিও যে কেন পৃথিবীর আর এক প্রান্তে পালাচ্ছি তা তিনিও ঠিকই বুঝবেন। সুতরাং আমার যাওয়া নিয়ে আপনি নিরর্থক উদ্বিগ্ন হবেন না। বিজয়া বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, তার অমত না হলেই আপনি যেখানে খুশি যেতে পারেন বলে আপনি মনে করেন? হ্যাঁ। নরেনের বুকের মধ্যে কথাগুলি তড়িৎ রেখার ন্যায় শিহরিয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃষ্টিও গিয়া
টেবিলের উপরে সেই লাল রঙের নিমন্ত্রণ পত্রের উপর পড়িল। সে এক মুহূর্ত স্থির থাকিয়া আস্তে আস্তে বলিল, সে ঠিক, কিন্তু আপনার অমতেও তো কিছু করতে পারিনে। কিন্তু আপনি তো আমার সমস্ত কথাই জানেন। আমার জীবনের স্বাদও আপনার অজ্ঞাত নেই। বিদেশে সে স্বাদ হয়তো একদিন পূর্ণ হতেও পারে, কিন্তু এই দেশে এত বড় নিষ্কর্মা দিন দরিদ্রের থাকা না থাকায় কিছুই তো আর ক্ষতি বৃদ্ধি হবে না। আমাকে যেতে তাই বাধা দেবেন না। বিজয়া আনত মুখে ক্ষণকাল নির্বাক থাকিয়া ধীরে ধীরে বলিল, আপনি দিন দরিদ্র তা নয়, আপনার সমস্তই আছে। ইচ্ছে করলেই তো আপনি সমস্ত ফিরিয়ে নিতে পারেন। নরেন কহিল, ইচ্ছে করলেই পারিনে বটে, কিন্তু আপনি যে দিতে চেয়েছিলেন সে আমার মনে আছে এবং চিরদিন মনে থাকবেও। কিন্তু দেখুন, নেবারও তো একটা অধিকার থাকা চাই, আর সে অধিকার যে আমার নেই। বিজয়া তেমনি অধমুখে থাকিয়াই প্রত্যুত্তর করিল, বলিল, আছি বই কি, বিষয় আমার তো নয়, আমার বাবার। নইলে আপনি তার যথাসর্বস্ব দাবির কথা সেদিন পরিহাস ছলেও মুখে আনতে পারতেন না। আমি হলে কিন্তু এখানেই থামতুম না। তিনি যা দিয়ে গেছেন তার সমস্ত জোর করে দখল করতুম, এক তিলও আমি ছেড়ে দিতুম না, বুঝলেন? নরেন কোনো কথা কহিল না। বিজয়াও আর কিছু না বলিয়া নত নেত্রে চুপ করিয়া বসিয়া রহিল। মিনিট দুই তিন এমনি নীরবে কাটিবার পর অকস্মাৎ একটা গভীর দীর্ঘ শ্বাসের মতো শব্দে চকিত হইয়া বিজয়া মুখ তুলিতেই দেখিতে পাইল নরেনের সমস্ত চেহারাটা যেন কি একরকম হইয়া গেছে। দুজনের চোখাচোখি হইবা মাত্রই সে হঠাৎ বলিয়া উঠিল, নলিনী ঠিকই বুঝেছিল বিজয়া, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মতো একটা অকেজ অপদার্থ লোককে যে কারো কোনো প্রয়োজন হতে পারে এ আমি অসম্ভব বলে একেবারে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সত্যিই যদি এই অসঙ্গত খেয়াল তোমার হয়েছিল, তবে শুধু একবার হুকুম করনি কেন? আমার পক্ষে এই স্বপ্ন দেখাও যে পাগলামি ছিল বিজয়া। আজ এতদিন পরে তাহার মুখে নিজের নাম শুনিয়া বিজয়ার আপাদ মস্তক কাঁপিয়া উঠিল। সে মুখের উপর সজোরে আঁচল চাপা দিয়া উচ্ছ্বসিত রোদন সম্বরণ করিতে লাগিল। নরেন পিছন ফিরিয়া পদশব্দ শুনিয়া মুখ ফিরাইয়া দেখিল দয়াল ঘরে প্রবেশ করিতেছেন। দয়াল দ্বারের উপরে দাঁড়াইয়া এক মুহূর্ত নিঃশব্দে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন। তারপর ধীরে ধীরে বিজয়ের কাছে গিয়া তাহার সোফার এক প্রান্তে বসিয়া মাথার উপর ডান হাতটি রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে ডাকিলেন, মা। সে তাহার আগমন অনুভব করিয়াছিল এবং প্রাণপণে এই লজ্জাকর ক্রন্দন রোধ করিবার চেষ্টা করিতেছিল, কিন্তু এই করুণ সুরে মাতৃ সম্বোধনের ফল একেবারে বিপরীত হইল। কি জানি তাহার মৃত পিতাকে মনে করিয়াই তাহার ধৈর্যচ্যুতি ঘটিল কিনা। সে চক্ষের পলকে বৃদ্ধের দুই জানুর উপর উপুর হইয়া পড়িয়া ক্রোড়ের মধ্যে মুখ গুজিয়া কাঁদিয়া ফেলিল। দয়ালের চোখ দিয়াও জল গড়াইয়া পড়িল। এ সংসারে একমাত্র তিনি শুধু এই মর্মান্তিক রোদনের আগাগোড়া ইতিহাসটা জানিতেন। মাথার উপর ধীরে ধীরে হাত বুলাইতে বুলাইতে তিনি বলিতে লাগিলেন, শুধু আমার দোষেই এই ভয়ানক অন্যায় হলো মা, শুধু আমি এ দুর্ঘটনা ঘটালুম। নলিনীর সঙ্গে এতক্ষণ আমার এই কথাই হচ্ছিল, সে সমস্তই জানত, কিন্তু সে জানত যে নরেনই মনে মনে তোমাকে, কিন্তু আমি নির্বোধ, সমস্ত ভুল বুঝে তোমাকে উল্টো খবর দিয়ে শুধু এই দুঃখ ঘরে ডেকে আনলুম। এখন বুঝি আর কোনো প্রতিকার? দেয়ালের ঘড়িতে 3টা বাজিয়া গেল। তিনজনেই স্তব্ধ হইয়া রহিলেন। তাহার ক্রোড়ের মধ্যে বিজয়ার দুর্জয় দুঃখের বেগ ক্রমশ প্রশমিত হইয়া আসিতেছে অনুভব করিয়া
দয়াল অনেকক্ষণ পরে আস্তে আস্তে তাহার পিঠের উপর হাত চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, এর কি আর কোনো উপায় হতে পারে না মা? বিজয়া তেমনি মুখ লুকাইয়া রাখিয়াই ভগ্ন কণ্ঠে বলিয়া উঠিল, না না, মরণ ছাড়া আমার আমার আর কোনো পথ নেই। দয়াল কহিতে লাগিলেন, ছি মা, কিন্তু। বিজয়া প্রবল বেগে মাথা নাড়িতে নাড়িতে কহিল, না না না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি যে কথা দিয়েছি বেঁচে থাকতে সে আমি ভাঙতে পারবো না দয়াল বাবু। মরতে না পারলে আমি আমি বলিতে বলিতেই তাহার আবার কণ্ঠরোধ হইয়া গেল। দয়ালের গলা দিয়াও আর কোনো কথা বাহির হইল না। তিনি নীরবে ধীরে ধীরে তাহার চুলের মধ্যে শুধু হাত বুলাইতে লাগিলেন। পরেশের মা বাহির হইতে ছেলেকে দিয়া বলিয়া পাঠাইল, মাথান, বেলা 3টে বেজে গেল যে। সংবাদ শুনিয়া দয়াল অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন এবং স্নানাহারের জন্য নির্বন্ধের সহিত পুনঃ পুনঃ অনুরোধ করিয়া তাহার মুখখানি তুলিয়া ধরিবার যত্ন করিতে লাগিলেন। পরেশ পুনরায় কহিল, তোমার জন্যে কেউ যে আমরা খেতে পাচ্ছি নে মাঠান। তখন চোখ মুছিয়া বিজয়া উঠিয়া বসিল এবং কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া ধীর পদে নিষ্ক্রান্ত হইয়া গেল। দয়াল কহিলেন, বাবা নরেন, তোমারও তো এখনো খাওয়া হয়নি। নরেন অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছিল, মুখ না তুলিয়াই কহিল, না। তবে আমার সঙ্গে আমার বাড়ি তুমি চলো বাবা। চলুন বলিয়া সে দ্বিরুক্তি না করিয়া উঠিয়া দাঁড়াইল এবং দয়ালের সঙ্গে ঘর হইতে বাহির হইয়া গেল। সেই দিন সন্ধেবেলায় আসন্ন বিবাহোৎসব উপলক্ষে কয়েকটা প্রয়োজনীয় কথাবার্তার পরে পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী প্রস্থান করিলে বিজয়া তাহার পড়ার ঘরে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। দয়াল এমনি তন্ময় হইয়া সেখানে বসিয়াছিলেন যে কাহারও আগমন লক্ষ্যও করিলেন না। তিনি কখন আসিয়াছেন, কতক্ষণ বসিয়া আছেন, বিজয়া তাহা জানিত না। কিন্তু তাহার সেই তদ্গত ভাব দেখিয়া তাহার ধ্যান ভাঙিয়া কৌতূহল নিবৃত্ত করিতে তাহার প্রবৃত্তি হইল না। সে যেমন আসিয়াছিল তেমনি নিঃশব্দেই চলিয়া গেল। কিন্তু প্রায় আধ ঘণ্টা পরে ফিরিয়া আসিয়াও যখন দেখিতে পাইল তিনি একইভাবে বসিয়া আছেন, তখন ধীরে ধীরে সম্মুখে আসিয়া দাঁড়াইল। দয়াল চকিত হইয়া কহিলেন, তোমার জন্যই অপেক্ষা করছি মা। বিজয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, তাহলে ডাকেননি কেন? দয়াল কহিলেন, তোমরা কথা কইছিলে বলে আমি আর বিরক্ত করিনি। তা বলছিলুম কি, কাল দুপুরবেলা আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল মা। না মা না, সে কিছুতেই হবে না, পাছে না বলে তুমি বিদায় করো, এই ভয়ে আমি এই এতটা পথ নিজে হেঁটে এসেছি। তবে তুমি কিন্তু মা দুপুর রোদে হেঁটে যেতে পারবে না, তা আমি বলে দিচ্ছি। আমি পালকি বেহারা ঠিক করে রেখেছি, তারা এসে তোমাকে ঠিক সময় নিয়ে যাবে, কেমন? বৃদ্ধের সকরুণ কথায় বিজয়ার চোখ ছলছল করিয়া আসিল। সে কহিল, একটা চিঠি লিখে পাঠালেও তো আমি না বলতুম না, কেন অনর্থক আবার নিজে এতটা পথ হেঁটে এলেন? দয়াল উঠিয়া আসিয়া বিজয়ার একটা হাত চাপিয়া ধরিয়া কহিলেন, মনে থাকে যেন মা,
বুড়ো ছেলেকে কথা দিচ্ছ, না গেলে এই আবার আমাকে কিন্তু ছুটে আসতে হবে। কোনো মতেই কিন্তু আমি ছাড়ব না মা। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা। কিন্তু এই আগ্রহতি সাধ্যে সে মনে মনে বিস্মিত হইল। একে তো ইতিপূর্বে কোনো দিনই তিনি নিমন্ত্রণ করেন নাই, তাহাতে সান্ধ্যভোজের পরিবর্তে এই মধ্যাহ্নভোজের ব্যবস্থা এবং প্রতিশ্রুতি পালনের জন্য এইরূপ বারংবার স্বনির্বন্ধ অনুরোধ কেমন যেন ঠিক সহজ এবং সাধারণ নয় বলিয়াই তাহার সন্দেহ হইল। আজ দুপুরবেলাও যে এই অকারণ নিমন্ত্রণের সংকল্প তাহার মনের মধ্যে ছিল না তাহা নিশ্চিত। অথচ ইহারই মধ্যে যানবাহনের বন্দোবস্ত পর্যন্ত করিয়া আসিতে তিনি অবহেলা করেন নাই। মনের অস্বস্তি গোপন করিয়া বিজয়া ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, কারণটা কি তা শুনতে পাইনে? দয়াল লেশমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, না মা, সেটি তোমাকে পূর্বাহ্নে আমি জানাতে পারব না। বিজয়া কহিল, আচ্ছা বেশ, তা না বলেন নিমন্ত্রিতদের নাম বলুন। দয়াল কহিলেন, তুমি তো সবাইকে চিনবে না মা, তারা আমার ওই পাড়ারই বন্ধু, আর যাদের তুমি চিনবে তাদের একজনের নাম হলো রাসবিহারী আর অপরজনের নাম হলো নরেন্দ্র। দয়াল চলিয়া গেলে বিজয়া বহুক্ষণ পর্যন্ত স্থির হইয়া বসিয়া মনে মনে ইহার হেতু অনুসন্ধান করিতে লাগিল। কিন্তু যতই ভাবিতে লাগিল, কি একটা অশুভ সংশয়ে মনের অন্ধকার নিরন্তর যেন বাড়িয়াই চলিতে লাগিল। কিন্তু পরদিন বেলা 2:30 পর্যন্ত যখন পালকি আসিয়া পৌঁছিল না, বিজয়া প্রস্তুত হইয়া অপেক্ষা করিয়া রহিল, তখন একদিকে যেমন বিস্ময়ের অবধি রহিল না, অপরদিকে তেমনি একটা আরামও সে বোধ করিতে লাগিল। পরেশের মা সঙ্গে যাইবে, এইরূপ একটা কথা ছিল। সে বোধ করি এই লইয়া 10 বার আসিয়া কিছু খাইবার জন্য বিজয়াকে পীড়াপিড়ি করিল এবং বুড়ো দয়ালের ভীমরতি হইয়াছিল কিনা এবং নিমন্ত্রণের কথা তিনি একেবারে ভুলিয়া গিয়াছেন কিনা তাহা জিজ্ঞাসা করিল। অথচ লোক পাঠাইয়া সংবাদ লইতেও বিজয়ার সংকোচ বোধ হইতেছিল। কারণ সত্যই যদি কোনো অচিন্তনীয় কারণে তিনি নিমন্ত্রণ করিবার কথা বিস্তৃত হইয়া থাকেন, তবে তো তাহাকে অপরিসীম লজ্জায় ফেলা হইবে। এই অভূতপূর্ব অবস্থা সংকটের মধ্যে তাহার দ্বিধাগ্রস্ত মন কি করিবে কিছুই যখন নিশ্চয় করিতে পারিতেছে না, এমন সময় পরে হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল যে পালকি আসিতেছে। বিজয়া যখন যাত্রা করিল তখন বেলা অপরাহ্ন। রাসবিহারী তাহার জন্মজুর লইয়া অতিশয় ব্যস্ত। তাড়াতাড়ি পালকির পার্শ্বে আসিয়া সহাস্যে বলিলেন, দয়ালের এমন লোক খাওয়ানোর ধুম পড়ে গেল কেন সে তো আমি জানি নে মা। সন্ধ্যার পরে আমাকেও যেতে হবে, বিশেষ করে বলে গেছেন, কিন্তু পালকি পাঠাতে রাত্রি করলে কিন্তু আমি যেতে পারবো না, সে কিন্তু তুমি তাকে বলে দিও মা। দয়ালের বাটির দ্বারের উপর আম্রপল্লবের শাড়ি দেওয়া, উভয় পার্শ্বে জলপূর্ণ কলস। বিজয়া বিস্মিত হইল। ভিতরে পা দিতেই দয়াল গ্রামস্থ জন কয়েক ভদ্রলোকের সহিত আলাপ করিতেছিলেন। ছুটিয়া আসিয়া তিনি মা বলিয়া তাহার হাত ধরিলেন। সিঁড়িতে উঠিতে উঠিতে বিজয়া রুষ্ট অভিমানের সুরে বলিল, খিদে আমার প্রাণ বেরিয়ে গেল, এই বুঝি আপনার মধ্যাহ্নভোজের নেমন্তন্ন? দয়াল স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, আজ যে তোমাদের খেতে নেই মা, নরেন তো নির্জীব হয়ে শুয়েই পড়েছে। আজ একটা দিনের জন্য অন্তত কানা ভট্টাচার্য মশাইয়ের শাসন মানতেই হবে যে মা। দ্বিতলের সম্মুখের হলে বিবাহের সমস্ত আয়োজন প্রস্তুত রহিয়াছে। এগুলি কি ঠিক না বুঝিয়াও বিজয়ার নিভৃত অন্তর কাঁপিয়া উঠিল। সে মুখ ফুটিয়া কিছু জিজ্ঞাসা করিতে পর্যন্ত সাহস করিল না। দয়াল অত্যন্ত সহজভাবে বুঝাইয়া বলিলেন, সন্ধ্যার পরেই লগ্ন, আজ যে তোমার বিবাহ বিজয়া। ভাগ্যক্রমে দিনক্ষণ সমস্ত পাওয়া গেছে, অবশ্য না গেলেও আজই দিতে হতো,
কিছুতেই অন্যথা করা যেত না। তা যাক, সমস্তই ঠিকঠাক মিলে গেছে। তাই না কানা ভট্টাচার্য মশাই হেসে বললেন যে যেন একেবারে তোমাদের জন্যই পাজিতে আজকের দিনটি সৃষ্টি করা হয়েছিল। বিজয়ার মুখ ফ্যাকাশে হইয়া গেল। কহিল, আপনি কি আমার হিন্দু মতে বিবাহ দেবেন? দয়াল কহিলেন, হিন্দু বিবাহ কি বিবাহ নয় মা, কিন্তু সাম্প্রদায়িক মত মানুষকে এমনি বোকা করে আনে যে কাল সমস্ত বেলাটা ভেবে ভেবেও আমি এই তুচ্ছ কথাটার কোনো কুল কিনারাই খুঁজে পাইনি। কিন্তু নলিনী আমাকে একটি মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিলে মা। বললে, মামা, তার বাবা তাকে যার হাতে দিয়ে গেছেন তার হাতেই তাকে দাও, নইলে ব্রাহ্ম বিবাহের ছল করে যদি অপাত্রে দান করো তো অধর্মের আর সীমা থাকবে না। আর মনের মিলনই তো সত্যিকার বিবাহ, নইলে বিয়ের মন্তর বাংলা হবে কি সংস্কৃত হবে, ভট্টাচার্য মশাই পড়াবেন কি আচার্য মশাই পড়াবেন, তাতে কি আর আসে যায় মামা। এত বড় জটিল সমস্যাটা যেন একেবারে জল হয়ে গেল বিজয়া। মনে মনে বললুম, ভগবান, তোমার তো কিছুই অগোচর নেই। এদের বিবাহ আমি যে কোনো মতেই দিই না। তোমার কাছে যে অপরাধী হব না সে আমি নিশ্চয়ই জানি। তবু আমি বললুম, কিন্তু একটা কথা আছে যে নলিনী, বিজয়া যে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তারা যে তার উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে আছেন, এ সত্য ভাঙব কি করে? তখন নলিনী আমায় বললে, মামা, তুমি তো জানো বিজয়ার অন্তর্যামী কখনো সায় দেননি। তার চেয়ে কি বিজয়ার মুখের বলাটাই বড় হলো? তার হৃদয়ের সত্যকে লঙ্ঘন করে কি তার মুখের কথাটাকেই বড় করে তুলতে হবে? আমি মা নলিনীর কথায় আশ্চর্য হয়ে বললুম, তুই এসব শিখলি কোথায় মা? তা নলিনী বললে, আমি নরেনবাবুর কাছে শিখেছি। তিনি বারবার বলেন যে সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোনো জিনিস কখনো সত্য হয়ে ওঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালোবাসে বলেই তা করে না। আসলে তারা সত্য ভাষণের দম্ভকে ভালোবাসে বলেই করে। একটুখানি চুপ করিয়া থাকিয়া তিনি বলিলেন, তুমি তো নরেনকে জানো না মা, সে যে তোমাকে কত ভালোবাসে তাও হয়তো ঠিক জানো না। সে এমন ছেলে যে অসত্যের বোঝা তোমার মাথায় তুলে দিয়ে তোমাকে গ্রহণ করতে কিছুতেই রাজি হতো না। একবার আগা গোড়া তার কাজগুলো একবার মনে করে দেখো দেখি বিজয়া। বিজয়া কিছুই কহিল না, নিঃশব্দে নত মুখে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। নলিনী ভিতরে কাজে ব্যস্ত ছিল। খবর পাইয়া ছুটিয়া আসিয়া বিজয়াকে জড়াইয়া ধরিল। কানে কানে কহিল, তোমাকে সাজাবার ভার নরেনবাবু আমাকে দিয়েছেন, চলো। বলিয়া তাহাকে এক প্রকার জোর করিয়া টানিয়া লইয়া গেল। ঘণ্টা দুই পরে তাহাকে ফুল ও চন্দনে চর্চিত করিয়া নলিনী বধূর আসনে বসাইয়া সম্মুখের বড় জানালাটা খুলিয়া দিতেই তাহার লজ্জিত মুখের উপর দক্ষিণের বাতাস এবং আকাশের জ্যোৎস্না যেন একই কালে তাহার স্বর্গত মাতা পিতার আশীর্বাদের মতো আসিয়া পড়িল। যিনি সম্প্রদান করিলেন, শোনা গেল তিনি কোন এক সুদূর সম্পর্কে বিজয়ার পিসি। একচক্ষু ভট্টাচার্য মশাই মন্ত্র পড়াইতে বসিয়া দাবি করিলেন 2-3 পুরুষ পূর্বে তারাই ছিলেন জমিদার বাটির কুলপুরোহিত। বিবাহ অনুষ্ঠান সমাধা হইয়া গিয়াছে। বরবধূকে তুলিবার আয়োজন হইতেছে। এমন সময়ে রাসবিহারী আসিয়া বিবাহ সভায় উপস্থিত হইলেন। দয়াল উঠিয়া দাঁড়াইয়া সসম্মানে অভ্যর্থনা করিয়া কৃতাঞ্জলি হইয়া কহিলেন, এসো ভাই এসো, শুভ কর্ম নির্বিঘ্নে শেষ হয়ে গিয়েছে। আজকের দিনে আর মনের মধ্যে কোনো গ্লানি রেখো না ভাই। এসো, এদের দুটিকে তুমি আশীর্বাদ করো।
রাসবিহারী ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া সহজ গলায় বলিলেন, বনমালীর মেয়ের বিবাহটা কি শেষে হিঁদুর মতে দিলে দয়াল? হ্যাঁ, তা আমাকে একটু জানালে তো এর কোনো প্রয়োজন হতো না। দয়াল থতমত খাইয়া কহিল, সমস্ত বিবাহই তো এক ভাই। রাসবিহারী কঠোর স্বরে বলিলেন, না, কিন্তু বনমালীর মেয়ে কি তার বাপের গ্রাম থেকে আজীবন নির্বাসন দুঃখের কথাটাও একবার ভেবে দেখলে না? নলিনী পাশেই দাঁড়াইয়াছিল। সে কহিল, তার মেয়ে তার স্বর্গীয় পিতার সত্যকার আজ্ঞাটাই পালন করেছে, অনুষ্ঠানের কথা ভাববার সময় পায়নি। আর তাছাড়া আপনি নিজেও তো বনমালীবাবুর যথার্থ ইচ্ছাটা জানতেন, তাতে তো কিছু ত্রুটি হয়নি। রাসবিহারী এই দুর্মুখ মেয়েটার প্রতি একটা ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া শুধু বলিলেন, বলিয়া ফিরিতে উদ্যত হইতেছিলেন। নলিনী আবতারের সুরে কহিল, বাহ, আপনি বুঝি বিয়ে বাড়ি থেকে শুধু শুধুই চলে যাবেন? সে হবে না, আপনাকে খেয়ে যেতে হবে। আমি মামাকে দিয়ে কত কষ্ট করে আপনাকে নিমন্ত্রণ করে আনিয়েছি। রাসবিহারী কথা কহিলেন না, শুধু আর একটা অগ্নিদৃষ্টি তাহার প্রতি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। আজ পড়লাম অন্তিম পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু এছাড়া আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি আজ প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।